ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আজ ভয়াল 25শে মার্চ, কাল রাত জাতীয় গণহত্যা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের দিন। 1971 সালের এই দিনে অপারেশন সার্চ লাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর পূর্ণ সামরিক অস্ত্র নিয়ে অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা মতে শুধুমাত্র 25 মার্চ রাতেই বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। আর আগামীকাল পালিত হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, 71-এর পর 24-এর গণহত্যায় যারা জড়িত তারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। এই বিচারের আশ্বাসের পাশাপাশি তিনি দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চালাচ্ছে পরাজিত শক্তি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে বলেন, যত নির্বাচনী কাছে আসবে গুজবের রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে। এছাড়া তার সরকার যুদ্ধাবস্থায় আছে মনে করিয়ে দিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব তারা সফলভাবে সমাপ্ত করেছেন, এখন দ্বিতীয় পর্ব শুরু করবেন। কেমন হতে যাচ্ছে সরকারের সেই দ্বিতীয় পর্ব, আর প্রথম পর্বেই বা আসলে কতটা সফল সরকার, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আজ ভয়াল 25শে মার্চ, কাল রাত জাতীয় গণহত্যা দিবস, এবং যেটি আমরা আসলে বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে নৃশংসতম একটি হত্যাযজ্ঞের দিন। একেবারে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাক বাহিনী। সার্চলাইটের পরিকল্পনা হয়েছিল গোপনে এবং চূড়ান্ত করেছিলেন টিক্কা খান। আপনি বলছিলেন আপনি আসলে সেই সময়টাতে জেলে ছিলেন, ঠিক কি কারণে, কি দেখেছেন সেই পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। দেখুন, সেই আলোচনা যাওয়ার আগে কিছু পটভূমি ব্যাখ্যা করতে হয় সংক্ষেপে। আমরা 1970 সালের 22 ফেব্রুয়ারি পল্টন ময়দানে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফা কর্মসূচি উত্থাপন করি। আমি তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। এর আগে 1969-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। এই কর্মসূচি ছিল 11 দফার একটা কর্মসূচি। এর মধ্যে স্বাধীন রাষ্ট্রের রূপরেখা, স্বাধীন রাষ্ট্রের সংস্কৃতি, রাজনীতি এবং শিক্ষা, সংস্কৃতি, এই সব কিছুরই একটা রূপরেখা সেখানে তুলে ধরা হয়েছিল। গণতন্ত্রের রূপ কী হবে সেটাও তুলে ধরা হয়েছিল। কিন্তু এই কর্মসূচি উত্থাপনের পর সামরিক আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা জারির 1 মাস পর 21 মার্চ 1972 আমি গ্রেফতার হই ঢাকা এয়ারপোর্ট থেকে। 7 দিনের মধ্যে আমার বিচার হয়, খুব যেটাকে সংক্ষিপ্ত সামরিক আদালত বলা হয়। মাত্র 10 মিনিটের ব্যবধানে আমাকে কারাদণ্ড দেওয়া হয়, বেত্রদণ্ড দেওয়া হয়। আমি জেলে চলে আসি। তো এইভাবেই আমার দিন কাটছিল। 70 সাল পার হলো, 71 আসলো। 71 আসার কিছু আগে আমার বিরুদ্ধে আরেকটি মামলা ছিল। সেই মামলা উপলক্ষে আমাকে আদালতে হাজির হতে হতো। আদালতে যখন হাজির হলাম তখন আমাদের এক কর্মী, খুব নেতৃস্থানীয় কর্মী, 71 সালে সে শহীদ হয়, সে আমাকে খবর দিল যে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান জাদু মিয়া, তিনি বলেছেন যে পাকিস্তান সরকার, পাকিস্তান সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তর করবে না, এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত সেই সম্পর্কে তিনি আমার পরামর্শ চেয়েছেন। যদিও আমি খুব তরুণ ছিলাম, কিন্তু একটা বৃহৎ আন্দোলন পরিচালনা করার অভিজ্ঞতা এবং রাজনৈতিক দর্শনের উপর আমার অভিজ্ঞতা, এসব কারণেই তিনি আমার পরামর্শ চেয়েছিলেন। আমি পরামর্শে বলেছিলাম যে আমাদেরকে সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম করতে হবে, এবং সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম করতে হলে দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রাম হয়েছে, ভিয়েতনামের দৃষ্টান্ত আমাদের সামনে ছিল, সেই ভিয়েতনামের মতো
একটা জাতীয় মুক্তিফ্রন্ট গঠন করে যারা যারা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী তাদের সকলকে নিয়ে একটা জাতীয় মুক্তিফ্রন্ট গঠন করে এই যুদ্ধে আমাদেরকে নামতে হবে। তো এখানে একটা জিনিস পরিষ্কার, তারা যে ক্ষমতা হস্তান্তর করবে না এটা এরকম কোনো ঘটনা নয় যে জানুয়ারির পরে ফেব্রুয়ারির পরে মার্চে এই সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরে যখন নির্বাচনের ফলাফলগুলো বেরিয়ে যায় তখনই কিন্তু পাকিস্তানি আর্মি এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী তারা নানা পদক্ষেপ গ্রহণ করে। সেগুলো আপনাদের জানা, যেটা 1 মার্চ যেটা করা হলো, জাতীয় সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া হলো, তারপরেই তো শুরু হলো বিক্ষোভ আন্দোলন, অসহযোগ আন্দোলন। এবং এভাবে তখন আমরা মুজিব ইয়াহিয়ার আলোচনা দেখেছি, আমরা ভুট্টোর সঙ্গেও আলোচনা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত এই আলোচনা সফল হয়নি। কিন্তু যখনই সাংবাদিকরা শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করেছেন আপনার আলোচনা কি সফল হচ্ছে বা সাফল্যের পথে এগোচ্ছে, তিনি জবাব দিতেন আলোচনা ফলপ্রসূ না হলে আমি আলোচনা কেন করছি। তারপরে একেবারে শেষ মুহূর্তে 1971-এর 25শে মার্চ রাতে তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন কিনা সেটা নিয়ে উনি তাজউদ্দিনকে কি বলেছিলেন বা অন্যদেরকে কি বলেছিলেন সেগুলি এখন কিন্তু একটা বড় বিতর্কের বিষয়। কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না দিয়েই তিনি পাকিস্তান আর্মির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এই যে আপনি বলছিলেন যে 25শে মার্চ কাল রাতে আমরা আসলে যে নৃশংসতম হত্যাযজ্ঞ দেখেছি সেটি নিঃসন্দেহে একদিন 2 দিনের পরিকল্পনা নয়, একটি দীর্ঘ সময় ধরে এই পরিকল্পনা হয়েছে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি ঠিক সেই সময়টাতে ঢাকাতেই অবস্থান করছিলেন। আমি আমার কথাগুলো শেষ করি। জি, আমার কথা শেষ হয়ে আসছে। তো 25শে মার্চের রাতে 11টার দিকে জেলার নির্মল রায় রাউন্ডে আসলেন। আমরা তখন দেখছি রেলের দেয়ালের উপরে দেখছি পাকিস্তানি আর্মি ইনসেন্ডিয়ারি বম্ব মারছে এবং সেই বোমা মারার ফলে সমস্ত আকাশ আলোকিত হয়ে লাল হয়ে গেছে। এই বোমা মারার উদ্দেশ্য ছিল তাদের নির্দিষ্ট যেটাকে বলা হয় টার্গেট সেটাকে চিহ্নিত করা, এবং বাইরে গোলাগুলির অনেক আওয়াজ আমরা পাচ্ছিলাম। আমরা বুঝেছিলাম যে পাক আর্মি আপনার ক্র্যাকডাউন করেছে। তো জেলার সাহেবকে আমরা জিজ্ঞাসা করলাম, তিনি রাউন্ডে এসছেন এবং তার সঙ্গে জেলখানার একজন কম্পাউন্ডার, জেল হসপিটালের একজন কম্পাউন্ডার উনিও ছিলেন এবং একজন সিপাহি তার সঙ্গে একটা হারিকেন বহন করে নিয়ে যাচ্ছিল। ওটাই জেলের নিয়ম। তো জেলার আমাদের সেলে আসলেন, আমার সেলের সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞাসা করলাম বাইরের অবস্থাটা কি। তিনি বললেন যে বাইরের অবস্থা খুব ছোট্ট জবাব দিলেন, ভালো না। তারপর দিন সমস্ত বিভীষিকার খবর আমরা শুনতে পেলাম। এই বিভীষিকার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একদিকে আমাদের জেলের যারা সিপাই তারা খাকি পোশাক পরে এবং তাদের কিছু সশস্ত্র অভিজ্ঞতা আছে। বাঙালি যে কোনো ব্যক্তি যার খাকি পোশাক আছে সেই ছিল পাকিস্তান আর্মির কাছে প্রথম টার্গেট। সেই দিক থেকে জেলের সিপাহীরাও ছিল তাদের টার্গেট। আমরা এটা জানি যে রাজারগাঁও পুলিশ স্টেশনে তারা কিভাবে আক্রমণ করেছিল। এই অভিজ্ঞতাটা আমি আপনার কাছে শুনতে চাইবো, তবে আমি একটু মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে একটু আসতে চাই। এই যে অভিজ্ঞতাগুলোর কথা উনি বলছিলেন, উনি হয়তো জেলখানায় বসে একটা ভিন্ন রকমের 25শে মার্চ দেখেছেন। আপনি তো ঢাকায় অবস্থান করছিলেন এবং খুব কাছে থেকে 25শে মার্চের যেই হত্যাযজ্ঞ সেটি দেখেছেন এবং কি নৃশংসতা আসলে সেদিন হয়েছে সেটি হয়তো আমাদের এখনকার যে জেনারেশন আছে কিংবা জেনজি যাদের মধ্য দিয়ে আসলে আমরা নতুন বাংলাদেশ দেখেছি তারা অনেকেই বুঝতে পারছেন না কিংবা চোখ দিয়ে দেখার হয়তো সেই সুযোগটি হয়নি। একটু জানতে চাই সেই সময়টাতে কি অভিজ্ঞতা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে শুরুতেই 25শে মার্চের এই কালো রাত্রিতে যে নৃশংস হত্যাকাণ্ড অগণিত মানুষ শহীদ হয়েছিল আপনি উল্লেখ করলেন, ঢাকা শহরে 1 লক্ষর বেশি মানুষ নিহত হয় একদিনেই। আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী, তথ্য অনুসন্ধানের ভেতর দিয়ে যেটা জানা গেছে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এখন সেদিন কি হয়েছিল এ কথা ঠিক বর্তমান জেনারেশন হত্যাকাণ্ড, গণহত্যা নানা শব্দ ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় সেই দিন যেইভাবে মানুষকে হত্যা করা হয়েছিল সেইটা কল্পনায় আসা
খুবই কঠিন। প্রথমত এটা গণহত্যা ছিল, দ্বিতীয়ত এই গণহত্যার একটা উদ্দেশ্য ছিল যে বাঙালির অধিকারকে দমন করতে হবে, দমন করতে হলে বাঙালি জাতিকে টেরোরাইজ করে ফেলতে হবে, এমনভাবে ভীতি সৃষ্টি করতে হবে যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। পটভূমির কথা মাহবুবুল্লাহ ভাই বললেন, এটা তো বহুদিন থেকে এই পটভূমি তৈরি হয়েছে। আমরা কমিউনিস্টরা পাকিস্তান সৃষ্টির পরেই বলেছিলাম যে এরকম কৃত্রিম রাষ্ট্র আর থাকবে না। আওয়াজ তুলেছিলাম, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। 69-এর গণ অভ্যুত্থানের পর কমরেড মনি সিং আমাদের ছাত্রদেরকে ডেকে নিয়ে বলেছিলেন 69-এর গণ অভ্যুত্থান হলো একটা ড্রেস রিহার্সাল। আরো বলেছিলেন যে আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা। আমরা তাই তৈরি হচ্ছিলাম প্রতিরোধের জন্য, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে প্রতিরোধ যুদ্ধ শুরু করতে হবে, গেরিলা যুদ্ধ হয়তো চালাতে হবে। সুতরাং ভিয়েতনাম এবং অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতাগুলো কিভাবে আমরা নিতে পারি। এবং আরো কংক্রিট, আমরা ডামি রাইফেল নিয়ে ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে ছেলেরা মেয়েরা বিভিন্ন ব্রিগেড করে আমরা গণবাহিনী নাম দিয়ে, আমার তো মনে আছে 20-25টা ব্রিগেড, এক একটা ব্রিগেডে হলো 20 জন 25 জন করে ছাত্রছাত্রী, এবং তাদেরকে কিভাবে বিভিন্ন পজিশনে রাইফেল হোল্ডিং, স্ট্যান্ডিং পজিশনে, ডিলিং পজিশনে থেকে শুরু করে সেই ট্রেনিংগুলো দেওয়া হতো। শহীদ মিনারে মাইকে বক্তৃতা করে রাজনীতিক পরিস্থিতি যেমন ব্যাখ্যা করাতে হবে, প্রত্যেক দিন এই ব্রিফিং হতো, পাবলিক ব্রিফিং। সেই মাইক দিয়ে আমরা প্রচার করতাম মনোটপ ককটেল কিভাবে বানাইতে হয়, কতখানি পেট্রোল লাগবে, কতখানি লাগবে। শুনলে হাসি পায়, চিন্তা করলেও হাসি পায়। প্যারি কমিউনের সময় যেভাবে ব্যারিকেড করে যুদ্ধ করা হয়েছিল, সেইগুলো আমাদের এখানে প্রয়োগ করতে হবে। পাক আর্মি নবপুর রোডে ঢুকলে ছাদের উপর থেকে গরম ফ্যান, ভাতের ফ্যান ঢেলে দিতে হবে যাতে ওরা আগাতে না পারে, এবং মরিচের গুঁড়া ফেলে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ক্যান্টনমেন্টে তারা আবদ্ধ, ওইখান থেকে আমরা আসতে দেবো না। এগুলো হাস্যস্করই। 25শে মার্চে আমরা টের পেয়ে গেছিলাম তার আগেই। এবং প্রত্যেক দিন যে বললাম শহীদ মিনারে একটা ব্রিফিং হতো। আমি নিজে তখন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের ছাত্র, অনার্স পরীক্ষা চলছে। 1 মার্চ যখন শুনলাম যে অ্যাসেম্বলি বাতিল করে দেওয়া হয়েছে সেশন, কোনো দ্বিধা হয়নি, এক মুহূর্তের ভেতরে বই বন্ধ করে বেরিয়ে এসেছিলাম, আর ফেরত যাইনি সেই ঘরে। এবং সেই ধারাবাহিকতায় আমরা চলেছি, এবং এইভাবে সামরিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম প্রতিরোধের জন্য। তারপরে যে আমরা যখন টের পেলাম যে আলাপ আলোচনা একটা ক্যামোফ্ল্যাজ প্রস্তুতির জন্য, এইদিকে আমরাও সাধারণভাবে এই নির্দেশনাই অনুসরণ করতাম, যার যা কিছু আছে তো ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করো, প্রতিরোধ গড়ে তোলো। সুতরাং একদিকে আলাপ আলোচনা, আরেকদিকে প্রতিরোধের প্রস্তুতি। সবাইকে বলে দেওয়া হলো, আমি বিশেষ করে বললাম আজকে রাতটা খুব ডেঞ্জারাস, সাবধানে থাকবে, বাসায় থাকবে না। আমিও বাসায় থাকলাম না, হল হোস্টেল থাকলাম না, কিন্তু অনেকে আমাদের কথা শুনে নাই, হলে থেকে গিয়েছিল। জগন্নাথ হলে, ইকবাল হলে, তৎকালীন জহুরুল হক হল নামে আমরা এটা বলতাম। রাজার বাগ সম্পর্কে বলা হলো, প্রচণ্ড কামান বর্ষণ করে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেটা অডিও, ভিডিও, ফটোগ্রাফি আছে। কিভাবে মানুষগুলোকে লাইন করে দাঁড়িয়ে শুট করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। আমি অন্ততপক্ষে 2টা কেস জানি। লাইনে দাঁড় করিয়েছে, ব্রাশ ফায়ারের ভেতর দিয়ে একটা লাশের উপর আরেকটা লাশে ঘটনাক্রমে তার উপরে লাশ পড়ে যাওয়ায় সে বেঁচে গেছে। এবং আমি এইটাও জানি যে জগন্নাথ হলে 1-2 জনের কথা আমি জানি, কিভাবে ক্রলিং করে বের হয়েছে। আমরা সবাই জানতাম যে সে মৃত্যুবরণ করেছে। এবং আমি নিজে হাতে তুলে আমাদের বন্ধু নাজমুল হাসান খান, নাজমুল হাসান, তার একটা টিনের ঘরের বাসায় আমি, পঙ্কজ ভট্টাচার্য, মাহবুব জামান, এরকম কয়েকজন আমরা এখানেই থাকি।
এবং আজকে প্রতিরোধ হতে পারে। যখন শুনলাম যে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর মুভমেন্টের একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, কীভাবে মনোটপ ককটেল বানানো যায়, কয়েকশো বোতল এবং কেরোসিনের ড্রাম, পেট্রোলের ড্রাম, এগুলো সবাই বাসায় নিয়ে এসে সব রেডি করেছি। আমরা তো খুব এক্সাইটেড। সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে আসলে আপনারা নিরস্ত্রভাবে লড়াই করেছেন। তারপরে বিভৎসতার চিত্র বলছি, ওই হাতে পুলে তারপরে শুরু হয়ে গেল যেটা বলল, এবং ট্রেসার বুলেট, চতুর্দিকে আওয়াজ, সেই আওয়াজ একটা ভয়ঙ্কর ভীতি সৃষ্টিকারী। এবং সেই সময় পুরানো রেল লাইন যেখানে ছিল, দুই দিকে ছিল বস্তি, বস্তিগুলোকে আগুন দাউ দাউ করে জ্বলছে, মানুষের চিৎকার, আর্তনাদ। 2 দিন কারফিউ শেষ করে 3য় দিন কারফিউ উঠে গেল। সঙ্গে সঙ্গে 2 ঘন্টার জন্য না কয়েক ঘন্টার জন্য বের হয়ে আসলাম, ইউনিভার্সিটি গেলাম, ক্যাম্পাসে মৃতদেহ পড়ে আছে, আমার নিজের চোখে দেখা। গুণে শেষ করা যাবে না। শহীদ মিনারকে কামান দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। বটগাছ, বটতলার আন্দোলনের কেন্দ্রবিন্দু, বটগাছকে, সমস্ত সংগ্রামের প্রতীক চিহ্নগুলোকে কি করা হয়েছে। কর্মীরা জিজ্ঞেস করলো কি করবো, আমি বললাম সেফ জায়গায় থাকো, তোমাদের কমিউনিকেশন চ্যানেল ঠিক রাখবে, আমাদের নির্দেশনা আমরা দিব। আমরা ওই যে বললাম ছেলে মানুষই কতগুলো প্রতিরোধের চিন্তা, এটা যে একেবারেই ছেলে মানুষই আমরা তখন বুঝতে পেরেছিলাম। ওর জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আরো বড় প্রস্তুতি নিয়ে প্রতিরোধের জন্য আমাদের তৈরি হতে হবে। এবং সেখান থেকে আসলে এই বাংলাদেশের এই স্বাধীনতার লড়াই শুরু। না, এখানে আমি একটু কারেকশন করতে চাই, যারা এই কথা বলে এটা কারেক্ট না। আমাদের মুক্তি সংগ্রামের সূচনা অনেক আগে, অনেক দশক আগে, এমনকি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, পাকিস্তানি আমলের সংগ্রামও ছিল জাতীয় মুক্তির আন্দোলনের ধারায় পরিচালিত সংগ্রাম। এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না। এবং এটা জাতীয়তাবাদী ধারায় বাইরে এসে জাতীয় মুক্তির আন্দোলনের ধারায় পরিচালনা করার কৃতিত্ব দাবি করতে পারে একমাত্র বামপন্থীরা। মাহবুবুল্লাহ ভাই আছে, আমরা আছি। যদিও আমাদের ভিতরে একটা বিভেদ ছিল, মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, মাহবুবুল্লাহ ভাই মেনন গ্রুপের নেতা ছিলেন, আমরা তথাকথিত মতিয়া গ্রুপের সঙ্গে জড়িত ছিলাম, আমি তার জেনারেল সেক্রেটারি ছিলাম তখন। এই অবস্থার ভেতরে শুধু তাই না, সমস্ত বাঙালি জাতি যারা দালাল, একবারে চিহ্নিত দালাল, মুষ্টিমেয় ছাড়া সবাই মিলে কিন্তু সেই মুক্তিযুদ্ধ এবং সেইটা 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ঘটনা বলি শেষ পেরেক যেটা বলে, 2-1 মানুষের ভিতরে যদি দ্বিধাও থেকে থাকে যে এই মাওলাদের সঙ্গে হয়তো একটু আপোষ করে চলা সম্ভব, সমস্ত নিশ্চিহ্ন হয়ে গেল যখন 25শে মার্চের গণহত্যা। এই যে ত্যাগের কথা বলছিলেন, যে ধরনের বিভৎসতা আপনারা দেখেছেন, যে গল্পগুলো বলছিলেন, সেখান থেকে আজকে আমরা স্বাধীনতার 54 বছরে এসে দাঁড়িয়েছি। এবং এই 54 বছরের মধ্যে আসলে নানান সময় আমাদেরকে রাজনৈতিক নানান চড়াই উতরাই দেখতে হয়েছে, আপনারা সেগুলোর একেবারে সামনাসামনি সাক্ষী হয়েছেন। সেখান থেকে আজকে যখন আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, তারা বলেছেন যে অভ্যুত্থানের প্রথম পর্ব তারা সফলভাবে সমাপ্ত করেছেন, এখন দ্বিতীয় পর্ব শুরু করবেন। এই জায়গাটিতে একটু আসতে চাই, 2025-এর বাংলাদেশ আসলে ঠিক কেমন আছে? এই অন্তর্বর্তী সরকার তাদের দ্বিতীয় পর্বে আসলে ঠিক কিভাবে বাংলাদেশকে কত দূর এগিয়ে নিয়ে যাবে? তার আগে একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মুজাহিদুল ইসলাম সেলিম, যেই স্বাধীনতার যুদ্ধের কথা আপনি বলছিলেন, কিংবা আসলে যেই কালো রাতের কথা আসলে আজকে আমরা বলছি, সেই ত্যাগ, সেই তিতিক্ষার পরে আসলে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আজকে 54 বছর পরে এসে দাঁড়িয়ে আমরা একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আছি। সেখানে আসলে আমাদের জন্য অন্তর্বর্তী সরকার কতখানি কি করছে সেটি নিয়ে যেমন আলোচনা সমালোচনা আছে, তেমনি তারা বলেন, আজকের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন অভ্যুত্থানের প্রথম পর্ব তারা সফলভাবে সমাপ্ত করেছেন, এখন দ্বিতীয় পর্ব শুরু করবেন। কি মনে করছেন দেশ আসলে কোন দিকে যাচ্ছে? প্রধান উপদেষ্টা কতখানি সফলভাবে প্রথম পর্ব শেষ করতে পেরেছেন? ধন্যবাদ। আমি বলবো যে মুক্তিযুদ্ধ যে পটভূমিতে আমরা অস্ত্র হাতে যুদ্ধ করে হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে স্বাধীনতার অর্জন করে যাত্রার সূচনা করেছিলাম, মানুষের তখন যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। প্রথম দিন থেকে হোঁচট খাওয়া শুরু হয়েছে এবং চলতে চলতে আমাদের সংবিধান বলেন, আমাদের বিধি ব্যবস্থা বলেন, মূল মানুষের আশা আকাঙ্ক্ষা এবং যেই ব্যবস্থায় দেশকে গড়ে তোলার সংকল্প নিয়ে, স্বপ্ন নিয়ে তারা দেশ স্বাধীন করেছিল,
সেইখান থেকে পথচ্যুত হয়ে সম্পূর্ণ বিপরীত ধারায় আমাদের দেশ এসে একটা গভীর সংকটে নিপতিত হয়েছে। এর ভিতরে বড় বড় অভ্যুত্থানমূলক ঘটনাও ঘটেছে, গণ অভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে বিশেষ করে একটা বিরাট ঘটনা। তারপরে গত 24শে অগাস্ট, জুলাই অগাস্টে যে বিশাল গণ অভ্যুত্থান হলো। এখন ইউনূস সাহেব বলেছেন যে প্রথম পর্ব শেষ করেছি, দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমার এখানে বিবেচনা করার জন্য সবাইকে আমি বলবো, প্রথম পর্ব হোক আর দ্বিতীয় পর্ব হোক আর তৃতীয় পর্ব হোক, এইটা আমাদের মুক্তিযুদ্ধের কন্টিনিউয়েশন কিনা সেটা বলতে হবে। এবং খুবই আপত্তিকর কথা কেউ কেউ বলছে, এবং ক্ষমতাসীনদের ভেতর থেকে বলা হচ্ছে যে আমরা 48কেও ধারণ করি, সরি 47কেও ধারণ করি, 47, আমরা 71কেও ধারণ করি, এবং সেই ভিত্তিতে আমাদের 24-এর গণ অভ্যুত্থান। অবাক ব্যাপার, 47কে কবর দিয়ে 71 রচিত হয়েছে। একই সঙ্গে 47কে ধারণ করা এবং 71কে ধারণ করা হয় রাজনৈতিকভাবে সে অজ্ঞ, কিছুই বোঝে না, কিংবা দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র করার জন্য এটা করা হচ্ছে। আমাদের দেশকে ওর জন্য পরিষ্কার করে বলতে হবে যে আমরা 71কে ভিত্তি করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, অগ্রগতির নানা পর্ব সেটা অতিক্রম করছি। এবং এই সময়কালে যে গণ অভ্যুত্থান পরবর্তীকালের যে ঘটনা বলি, সেটা প্রথম পর্ব বলতে উনি হয়তো মিন করেছেন যে আমরা কনসলিডেশন, কিন্তু আমি তো কনসলিডেশনের সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছি না। গতকালকেও গার্মেন্টসের একজন শ্রমিক মৃত্যুবরণ করলো দাবি আদায়ের জন্য। কি দাবি? 13 মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শান্তিপূর্ণভাবে যখন তারা যাচ্ছিল, তখন সেখানে হামলা চালানো হলো, এবং কত রকম এইসব মানুষের কন্ট্রোল। কিন্তু আজকে জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেছেন রপ্তানি 13% বেড়েছে। রপ্তানি বাড়ার হিসাব শেখ হাসিনার আমলেও দিয়েছিল। রপ্তানি বৃদ্ধি কার স্বার্থে যাচ্ছে সেটা হলো দেখার প্রশ্ন। যেমন আমি বলবো, বৈষম্যের অবসানের দাবি নিয়ে সেই আওয়াজ নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। বৈষম্যের 2 রকম অর্থ হতে পারে, যে ওরা খালি লুটপাট করেছে, আমাদের লুটপাটের সুযোগ দেওয়া হয়নি। লুটপাটকারীর 2 গোষ্ঠীর ভেতরে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করতে হবে। আপনি যেহেতু লুটপাটের কথা তুললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। তার মানে তিনিও নিশ্চয়ই এই লুটপাট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। দুর্নীতি 2 রকম আছে। যারা মানুষ না খেতে পেরে অন্য কোনো উপায় নাই, চাকরি নাই, তারা হয়তো দুর্নীতি করে, আমি এটা সমর্থন করি না, কিন্তু সেটা হলো আউট অফ ডেসপারেশন, বেঁচে থাকার জন্য। আরেক ধরনের দুর্নীতি, এটাকে আমি দুর্নীতি বলবো না, আমি বলবো এটাকে লুটপাট। স্রেফ অর্থনীতির ভাষা একেবারে এক্সট্রিম রেন্ট সিকিংয়ের যে প্রক্রিয়া, তার একটা খুবই নিকৃষ্ট ধরনের পদক্ষেপ সেখানে গ্রহণ করা হচ্ছে। সুতরাং বৈষম্য বিরোধী বললেই তো এটা হয় না। আমি ডাকসুর ভিপি ছিলাম, আমি তো রিক্সায় চড়তাম, আমি তো ট্রেনে যাতায়াত করতাম। এখন শুনি মার্সিডিজ বেঞ্জ, BMW হেলিকপ্টারে করে চড়ছে। আমাকে ইনভাইট করলো সেই দিন যে ইফতারে আসেন। আমি যে কোথায়, আমি যেতে পারতাম না, আমার ছেলের বউ, তার সঙ্গে ইফতার পার্টি ছিল, ইন্টারকন্টিনেন্টাল। আমি যে এত টাকা পাও কোথায় তোমরা থেকে? ওই যে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্লা দিতে হলে একটু জাঁকজমক করতে হবে। তা জাঁকজমকের কম্পিটিশনে পারবে? আর 30 লক্ষ কোটি টাকা যেখানে আওয়ামী শাসন আমলে লুটপাট হয়েছে, তাহলে পরে কম্পিটিশন করার জন্য লুটপাটের কম্পিটিশনে নামবো নাকি আদর্শের কম্পিটিশনে? নিশ্চয়ই এই জায়গাটিতেই আমি আসতে চাইছিলাম। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ যে আদর্শের কথা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সেই আদর্শকে সামনে রেখে নিশ্চয়ই সেই সময়টাতে যারা যুদ্ধ করেছেন তারা সেটি ভেবেছেন, দেশের স্বার্থ ভেবেছেন। আবার একটু সেই সময়টাতে ফিরে যেতে চাই। এই যে আসলে যুদ্ধ হচ্ছিল, আমরা অপারেশন সার্চ লাইটের মতন একটি ঘটনার মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। সেই দিনগুলোর কথা আরেকটু জানতে চাই, কিভাবে আসলে এই স্বাধীনতার পথে আমরা আসলে হাঁটা শুরু করলাম। দেখুন, অনেক কথাই বলতে হয়, কিন্তু সময় নেই। আমাদের স্বাধীনতার ইতিহাসটা খুব সংক্ষিপ্ত নয়, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, সেই সময়ের পরে ধীরে ধীরে তৎকালীন পূর্ব বাংলার মধ্যবিত্ত সমাজ, শিক্ষিত সমাজ উপলব্ধি করতে শুরু করে যে তারা বঞ্চনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে।
এবং সেই বৈষম্য এবং বঞ্চনার বোধ থেকেই কিন্তু স্বাধীনতার চিন্তাটা এসছে। এই প্রসঙ্গে আমরা কিছু লোকের নাম করতে পারি, যেমন মোয়াজ্জেম চৌধুরীর নামটা করতে পারি। আমরা আরও উল্লেখ করতে পারি তৎকালীন লন্ডনে ইস্ট পাকিস্তান হাউস বলে একটা ক্লাব ছিল, যে ইস্ট পাকিস্তান হাউসে বাঙালি ছাত্ররা যখন পূর্ব পাকিস্তান থেকে লন্ডনে যেত তারা সাময়িকভাবে সেখানে আশ্রয় নিত। কিন্তু মূলত ওই ক্লাবটা ছিল পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য এক ধরনের জমায়েত বা আড্ডা, এবং সেখান থেকে অনেক চমৎকার চমৎকার কাজগুলো হয়েছে স্বাধীনতার পক্ষে। সেই সময় পরবর্তীকালে তিনি পিএইচডি হয়েছেন অর্থনীতিতে। তিনি হচ্ছেন ডক্টর কবির উদ্দিন। ডক্টর কবির উদ্দিন তিনি একটা প্যাম্পলেট রচনা করেন। সেই প্যাম্পলেটটা ছিল আনহ্যাপি ইস্ট পাকিস্তান, এবং সেই আনহ্যাপি ইস্ট পাকিস্তান প্যাম্পলেটটা প্রচণ্ড রকম চাঞ্চল্য সৃষ্টি করেছিল, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে, বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে। এরপরে আমরা জানি যে 1958 সালে RM সাইদ নামে এক ব্যক্তি বর্ডার ক্রস করে সামরিক শাসনের মধ্যে জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে যান, এবং তিনি দেখা করেন, এবং সেখানে জওহরলাল নেহরুর কাছে তিনি স্বাধীনতার আবেদন করেন। নেহরু তখন বলেন যে পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র, আমরা এর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না, সুতরাং এই আন্দোলনে সমর্থন করা সম্ভব না। তারপরে তিনি তাকে তার গোয়েন্দা প্রধানের কাছে পাঠিয়ে দেন। সেখানে কি আলোচনা হয়েছিল আমরা জানি না, তবে এই কথাগুলো মুক্তিযুদ্ধের দলিলে উল্লেখ আছে। 1962 সনে শেখ মুজিবুর রহমান, মনি সিং, ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, তারা একটা গোপন বৈঠক করেছিলেন। সেই বৈঠকে পূর্ব পাকিস্তান স্বাধীন করার একটা প্রস্তাব উঠেছিল, এবং সেই সময় আমি তখন কলেজের ছাত্র। তখন কিন্তু আমরাও শুনতাম যে একটা স্বাধীনতার আলোচনা হচ্ছে, একটা আবহ তৈরি হচ্ছে। যাই হোক, তো সেই আলোচনায় মনি সিং বললেন যে একদিন হয়তো এটা হবে, কিন্তু এখনই এই দাবি উত্থাপন করা হবে হঠকারিতা, এবং এটা পরবর্তীকালে বিবেচনার জন্য রাখা উচিত। তাছাড়া 1957 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কাকবাড়ি সম্মেলনে। এই থেকে শুরু করে পরবর্তীকালে আরও বহু ঘটনা, 6 দফা আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে বিভিন্ন কমিউনিস্ট পার্টিগুলোর সিদ্ধান্ত, 56 সালে কলকাতায় যে কমিউনিস্ট পার্টির কংগ্রেস হয়েছিল, সেই কংগ্রেসে এই স্বাধীনতার প্রস্তাবটা উত্থাপিত হয়েছিল। প্রস্তাব উত্থাপন করেছিলেন কমরেড কুমার মৈত্র, কমরেড মারুফ হোসেন এবং কমরেড দেবেন শিকদার, যদিও তারা সংখ্যালঘু হয়ে সেই প্রস্তাবে পরাজিত হন। তাই দেখা যাচ্ছে, এবং ছাত্রদের মধ্যেও, তরুণদের মধ্যেও, মানে আমরা যারা তরুণ ছিলাম তাদের মধ্যেও কিন্তু আমরা ভেতরে ভেতরে স্বাধীনতার কথাটা চিন্তা করতাম, এবং এর জন্য কি করা যায় সেটা আমরা ভাবতাম। তো এই প্রেক্ষাপটগুলো আমাদের স্মরণ রাখা দরকার। এখনকার যে প্রজন্ম, আমি আরও বিস্তারিত বলতে পারতাম, আমি সময় অভাবে বিস্তারিত করছি, আলোচনায় যাচ্ছি না। তবে আজকে যে আরেকটা কথা সেলিম বলেছে, সেটার সঙ্গে বোধহয় আমি একমত হতে পারবো না। 47 সালে পাকিস্তান হওয়াটা একটা ভুল ব্যাপার হয়েছিল, অন্যায় হয়েছিল, এটা মনে করা ঠিক না। কারণ সেখানেও একটা পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে 200 বছর পরে একটা দেশের স্বাধীন হওয়ার ব্যাপার। এবং পাকিস্তান যদি না হতো তাহলে আজকে বাংলাদেশ হতো না। অবিভক্ত ভারত থাকলে, অবিভক্ত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের কোন প্রদেশ স্বাধীন হয়েছে তার কোনো নজির এবং দৃষ্টান্ত নেই। কাজেই এটা একটু বোঝার দরকার, এবং এটাতে খুব মানে পাকিস্তান হয়েছে বলেই সেটা একটা মহাপাপ হয়ে গেছে। আর পাকিস্তান আন্দোলন তো খালি জিন্না করেন নাই, পাকিস্তান আন্দোলন শেখ মুজিবুর রহমান করেছেন, পাকিস্তান আন্দোলন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছে, পাকিস্তান আন্দোলন আপনার শেরে বাংলা ফজলুল হক, তিনি তো মানে 1940 সালে লাহোর প্রস্তাবের উত্থাপক, এবং হোসেন শহীদ সরওয়ার্দী, তারা পাকিস্তান আন্দোলন করেছেন। বাঙালিদের বিশিষ্ট নেতা যারা ছিলেন তারা সবাই কিন্তু ওই সময় ওই আন্দোলনটাই করেছেন। পরে যখন দেখলেন যে পাকিস্তান করার পরে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে এবং বাঙালিরা শোষণের শিকার হয়েছে, তখন তারা স্বায়ত্তশাসন, স্বাধিকার, এবং আমরা ছাত্ররা 69 সালে 11 দফার কথা বলেছি, কিন্তু আমরা স্লোগান তুলেছি শ্রমিক কৃষক অস্ত্র ধরো,
পূর্ব বাংলা মুক্ত করো। এই যে ছাত্রদের ভূমিকার কথা বলছিলেন, 24-এর গণঅভ্যুত্থানেও আমরা কিন্তু ছাত্রদের একটি বড় ভূমিকা দেখেছি এবং আজকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ ডক্টর ইউনূসও বলেছেন যে এই অভ্যুত্থানে পরাজিতদের বড় হাতিয়ার গুজব, এবং নানাভাবে আমরা কিন্তু দেখেছি কয়েকদিন ধরে আসলে বাংলাদেশকে নিয়ে নানা রকমের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, নানা রকমের ষড়যন্ত্র আসলে চেষ্টা করা হচ্ছে, এর পেছনে সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, এইটিও খুব সুস্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনূস। সেগুলো কেন হচ্ছে, সেখানে সেই জায়গাগুলোকে রুখে দিতে আসলে এখন আমাদের সামনে করণীয় কি আছে, জায়গাগুলো নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, এই যে স্বাধীন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাতে আসলে আমরা যে ধরনের বাংলাদেশ দেখছি, অন্তর্বর্তী সরকার নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবার, এবং যে যুদ্ধ অবস্থার কথা আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি। অভ্যুত্থানে পরাজিতদের বড় হাতিয়ার গুজব, এর পেছনে সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, আজকে জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেছেন। সেই সময়টাতে তো আপনারা সবাই এক হয়ে লড়েছিলেন, এখন আসলে আরো একবার সময় এসছে কিনা এই ধরনের গুজব কিংবা অভ্যুত্থানে পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই করবার? না, দেখুন, ঘটনা কিন্তু সত্য। গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কিছু গুজব রটেছে। জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, জেনারেল ওয়াকার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন, এবং নানান রকমের ইউনূস সাহেব দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এইরকম অনেক কিছু গুজব প্রচার করা হয়েছে, এবং এগুলি বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। এবং সোশ্যাল মিডিয়াতে এইসব প্রচারণাগুলো পরাজিত যেই শক্তি, যারা বিতাড়িত হয়েছে, যারা পালিয়ে গেছে, তাদের তরফ থেকে কিন্তু জিনিসটা এসছে, এবং এইভাবে তারা প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে, অবিশ্বাস তৈরি করে দেশে একটা অচল অবস্থা সৃষ্টি করতে চায়। এইটা কারো কাম্য না, এবং এই ধরনের একটা অবস্থা তৈরি করলে যেটা আমরা চাচ্ছি যে সত্যিকারের একটা গণতন্ত্রের উত্তরণ, একটা নির্বাচন হয়ে জনগণের মানে প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, এবং তারও আগে যেটা চাচ্ছি যে বেশ কিছু সংস্কার কাজও যাতে হয়ে যায়, যেই সংস্কারগুলো হলে পরে আমাদের রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন অর্গানগুলো আছে, সেটা আমলাতন্ত্র হতে পারে, সেটা জুডিশিয়ারি হতে পারে, সেটা পুলিশ ফোর্স হতে পারে, বা অন্যান্য ক্ষেত্রগুলো রয়েছে, মিডিয়া রয়েছে, এগুলোতে কিছু সংস্কার না হলে কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্রের স্বাদ আমরা ভোগ করতে পারবো না। তবে এর জন্য পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য সৃষ্টি করা। এই মতৈক্য সৃষ্টি করার কাজটা যদি প্রফেসর ইউনূসের সরকার সার্থকভাবে করতে পারেন, তাইলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে। আর যে কথাটা উঠেছে, এই যে গুজব সৃষ্টির পেছনে প্রচুর অর্থ ব্যয়ের যে কথাটা এসছে, এটা তো এমনি আসে নাই, কারণ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে, এগুলি এখন দেশটাকে ডিস্টেবিলাইজ করার কাজে ব্যবহার হচ্ছে। আমরা কিন্তু সেই ধরনের কিছু চাই না। আমরা চাই যে গত আগস্ট অভ্যুত্থানে বা জুলাই অভ্যুত্থানে মানুষ যে কারণে আত্মাহুতি দিয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে আত্মাহুতি দিয়েছে, গণতন্ত্রের জন্য, সাম্যের জন্য, স্বাধিকারের জন্য, উন্নত জীবনযাত্রার জন্য, শোষণমুক্ত একটা অবস্থার জন্য, সেইটার একটা ভিত্তি নির্মাণ করতে হবে। চট করেই কিন্তু সবকিছু অর্জন সম্ভব হবে না, তবে তার ভিত্তিটা, প্রাথমিক যে কাজটা, সেই কাজটা কিন্তু শুরু করার প্রয়োজন আছে। জি, মুজাহিদুল ইসলাম সেলিম, প্রধান উপদেষ্টা আজকে বলেছেন জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে, এবং প্রথম পর্ব সমাপ্তির মধ্যে দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, এবং সেই পর্বটিতেও আসলে তারা ভালো করতে চান, সেটি নিশ্চয়ই তিনি প্রত্যাশা করেছেন, এবং তিনি বলেছেন সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। কি মনে করছেন দ্বিতীয় পর্ব তাহলে কেমন হতে যাচ্ছে, কতখানি সফল ছিল প্রথম পর্বটি? ধন্যবাদ। এটা দুর্ভাগ্যজনকভাবে পুরো বক্তৃতাটা আমি শুনতে পারিনি। খুব মনোযোগ দিয়ে নিশ্চয়ই আমি এটা ফলো করে বোঝার চেষ্টা করবো কী উদ্দেশ্যে কী করেছেন। কিন্তু আমি দেখে এসেছি যে অনেকগুলো কথা জেনারেল টার্মসে বলা হয়, ভেগ ওয়েতে বলা হয়, যেটা এই অর্থ হয় ওই অর্থ হয়, সেটা প্রপার কংক্রিট উপস্থাপন হয় না। কিন্তু সেই সম্পর্কে আমার আরও কিছু মন্তব্য আছে। তার আগে খালি মাহবুবুল্লাহ ভাই যেটা বললেন যে পাকিস্তান সৃষ্টি আর বাংলাদেশ সৃষ্টি, এইটার বৈপরীত্যকে তিনি নাকচ করছেন। আমি বলছি যে পাকিস্তানের আদর্শগত ভিত্তি ছিল হলো ভুল, সেটা দ্বিজাতি তত্ত্ব, জাতি নির্ধারিত হয় ধর্মের ভিত্তিতে, এই তত্ত্ব হলো ভুল, অনৈতিহাসিক, নন হিস্টোরিক্যাল, অ্যান্টি হিস্টোরিক্যাল, এবং তার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান আন্দোলনকে সমর্থন করা অ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন।
কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে স্ল্যান্ডারিং পরে করেন। এটা স্ট্যান্ডারিং না, এটা স্ট্যান্ডারিং না, ইতিহাসের দলিল, প্ল্যাটফর্ম না। আমাকে সময় থাকলে পরে আমি এটা নাকচ করে দিয়ে ইতিহাসের, আমারও সময় থাকলে আমি নাকচ করে দিতাম। আমি বলছি এখন উনি চ্যালেঞ্জ করছেন, উত্তেজিত হয়ে গেলেন, কারণ উনি পাকিস্তানকে মনে করেন, বাংলাদেশকে মনে করেন কন্টিনিউটি অফ পাকিস্তান। আমি মনে করি বাংলাদেশের জন্ম হলো ডিসকন্টিনিউটি অফ পাকিস্তান। সুতরাং একই সঙ্গে পাকিস্তানের অনুগামী হওয়া আর স্বাধীন বাংলাদেশের অনুগামী হওয়া হলো সেই তত্ত্ব যারা বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় অগ্রসর হোক এটা চায় না, বাংলা স্থান করার থিওরি নিয়ে যারা অগ্রসর হয়েছে। যাই হোক, সেটা আজকের বিষয়বস্তু না, প্রসঙ্গক্রমে উনি উল্লেখ করায় আমি এটা বললাম। এখন ইউনূস সাহেব বলেছেন যে প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে যাচ্ছেন। এখন এইখানে একটা বড় প্রশ্ন, উনি এটার সঙ্গে যুক্ত করে বলেছেন দ্বিতীয় পর্ব সম্পর্কে প্রথম পর্বে যেটা প্রতিশ্রুতি ছিল সেটা প্রথমেই তিনি ভঙ্গ করে বা সেটা সম্পর্কে নূতন একটা ফর্মুলা দিয়ে কিন্তু অগ্রসর, পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি একাধিকবার তিনি বলেছেন ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে। আজকে তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসে তার হয়তো হবে, এবং এটা ভেগ রেখে দিয়েছেন, অস্পষ্ট রেখে দিয়েছেন। অনেকে থিওরি দিচ্ছেন সংস্কার না করে আমরা নির্বাচন করব না, অনেকে বলছে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন করব না, অনেকে বলছে আওয়ামী লীগকে নিঃশেষ না করা পর্যন্ত আমরা নির্বাচন করব না। নির্বাচনের সঙ্গে এই প্রশ্নগুলো কেন জড়িত করছে এটা বুঝলাম না। সংস্কার যে ঠিকই চায়, সঠিকভাবে চায়, সংস্কার করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া, সেজন্য নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। নির্বাচন চাওয়া এবং সংস্কার করা হলো একই সঙ্গে একই। আমরা জাস্ট বলছি এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করলাম, শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে গণতন্ত্রের ধারায় আসলে আমরা ফিরে যেতে চাই, সেখানে নির্বাচন খুবই জরুরি। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম। সংস্কারের জন্য রহমান সোবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স করা হলো। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম। আমাদের সময় একেবারেই শেষ। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।